So let us discuss. আজকে আমরা আলোচনা করব প্রেসিডেন্ট সম্পর্কে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার কি ক্ষমতা, সংবিধান কি বলছে, কোন আর্টিকেলে আছে, তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের টপিক হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেখো প্রথমেই জানতে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 52 থেকে 62। আমাদের সংবিধানের আর্টিকেল 52 থেকে 62 প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে কী কী বলা আছে? প্রথমেই বলছে যে প্রেসিডেন্ট হচ্ছে ফার্স্ট সিটিজেন। তিনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন, তিনি হচ্ছেন সুপ্রিম কমান্ডার, ঠিক আছে। এবং তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ফর ইন্টারন্যাশনাল ফোরাম। তাহলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের আর্টিকেল বলছে 52 থেকে 62 তিনি প্রেসিডেন্টকে, তিনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন, সুপ্রিম কমান্ডার। এই সুপ্রিম কমান্ডার এখানে তিনি তিনটে ভাগই আছেন, এয়ার, নেভি আর আর্মি, ইন্ডিয়ান আর্মি। এই তিনটে তিনি সুপ্রিম কমান্ডার। আমাদের আজকের বিষয়বস্তু মেন আলোচনা প্রেসিডেন্ট ইলেকশন। এই যে প্রেসিডেন্ট যখন নির্বাচন হয়, সেই প্রেসিডেন্ট নির্বাচনে আমরা কি ডাইরেক্ট সেই প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারি? আমরা পারি না। এই প্রেসিডেন্ট নির্বাচন করার একটা প্রসেস আছে, যে প্রসেসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা জানতে পারবো যে একজন প্রেসিডেন্ট ভারতবর্ষের কীভাবে নির্বাচন হয়। তো প্রথমে আমি বলি, আচ্ছা প্রেজেন্ট প্রেসিডেন্ট কে আছেন? আমাদের দ্রৌপদী মুর্মু। এখন প্রেজেন্ট প্রেসিডেন্ট। ইনি হচ্ছেন ফার্স্ট বিলংস টু এসটি ক্যাটাগরি প্রেসিডেন্ট, আমাদের দ্রৌপদী মুর্মু। তিনি এই ইলেকশানে 2022-এ হয়েছিল, ইলেকশনটা প্রেসিডেন্ট ইলেকশন 2022-এ হয়েছিল। তিনি 64% ভোট পেয়েছিলেন এবং জয়লাভ করেছেন। কার বিপক্ষে? যশবন্ত সিনহা। অ্যাকচুয়ালি তিনি ভোট পেয়েছিলেন, দ্রৌপদী মুর্মু, সম্ভবত 2,62,626 এরকম একটা ফিগার। তিনি এই ভোটটা পেয়ে জয়লাভ করেছেন। তো এই যে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হলো, উনি জয়লাভ করলেন। তো এই নির্বাচনটা কিভাবে হয়? আমরা তো রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি না। আমরা অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা ডাইরেক্টলি রাষ্ট্রপতি নির্বাচন করতে পারি না। তাহলে এখানে একটা ডিটেল কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, যে এই যে প্রেসিডেন্ট আমাদের, এই যে আমাদের যে পার্লামেন্ট আছে, এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের এই ফিগারটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, সেই পার্লামেন্টের প্রথমে কে থাকবে?
প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকবে প্রথম, আর এখানে থাকবে লোকসভা, এদিকে থাকবে রাজ্যসভা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইন্ডিয়ান যে বাইক্যামেরাল সিস্টেম, এটাকে বলা হয় বাইক্যামেরাল সিস্টেম, এই বাইক্যামেরাল সিস্টেমে প্রথমে আছে প্রেসিডেন্ট এবং এর সঙ্গে দুটো হাউস আছে, একটা হচ্ছে এটাকে বলা হয় লোয়ার হাউস, লোয়ার হাউস, এটাকে বলা হয় আপার হাউস। এটা একটা নাম আছে, এটা হচ্ছে যে হাউস অফ পিপল, এটাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট। তাহলে যেটাই লোকসভা সেটাই লোয়ার হাউস, সেটাই হাউস অফ পিপল। সিমিলারলি রাজ্যসভা আপার হাউস, কাউন্সিল অফ স্টেট। এই যে ফিগারটা এখানে যে এরা যে আছে, এই যে আমি এই সিস্টেমটা, আমাদের পার্লামেন্ট তো এই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট এই স্ট্রাকচারে দাঁড়িয়ে আছে কি না, সেখানে একটা প্রেসিডেন্ট আছেন, যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তিনি কিন্তু এখানকারও মেম্বার নন, এখানকারও মেম্বার নন, তিনি কিন্তু মেম্বার নন, প্রেসিডেন্ট মেম্বার নন, রাজ্যসভার মেম্বার নন, লোকসভার মেম্বার নন, কিন্তু তিনি উভয় কক্ষে উপস্থিত থাকতে পারেন। এবং প্রেসিডেন্ট, লোকসভা আর রাজ্যসভা, এই সিস্টেমটাকে নিয়ে তৈরি হয়েছে বাইক্যামেরাল আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট। এবার লোকসভা কতগুলো সিট আছে, এইখানে থাকতে গেলে 530টা সিট প্লাস 20% ইউটি, ইউটি মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, এটা দাঁড়াবে ওই রাউন্ড ফিগার 552। ঠিক তেমনি রাজ্যসভারও একটা পার্টিকুলার একটা সিট আছে, যেমন 238 প্লাস 12 জন, এই 12 জনকে রাষ্ট্রপতি নিচে নিয়োগ করতে পারেন। এই 12 জনকে রাষ্ট্রপতি যিনি নিয়োগ করবেন, এদিকে হতে হবে এমিনেন্ট পার্সন। এমিনেন্ট পার্সন মানে কি, কেউ খেলার জগৎ থেকে হতে পারে, যেমন সচিন তেন্ডুলকার আমাদের রাজ্যসভার মেম্বার ছিলেন, হ্যাঁ, কেউ ভালো বিভিন্ন খেলাধুলা হতে পারে, গান বাজনা হতে পারে, একটা ভালো পার্সোনালিটি আছে, ভালো ডিগনিটি আছে, ভালো এক্সপিরিয়েন্স আছে, ওয়েল কোয়ালিফাইড, এরকম আমাদের দেশের 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন। ঠিক তেমনি এই ক্ষেত্রেও কিন্তু 2 জনকে রাষ্ট্রপতি এখানে অ্যাড করতে পারেন। কিন্তু আমাদের এখন 1/4 অ্যামেন্ডমেন্ট 2019 সালে এইটা আমাদের উঠে গেছে, এই ব্যাপারটা। আগে যেমন রাষ্ট্রপতি লোকসভায় 2 জন মেম্বারকে অ্যাড করতে পারতেন, কিন্তু এই সিস্টেমটা 104th অ্যামেন্ডমেন্ট 2019 এই অ্যামেন্ডমেন্ট করে এই সিস্টেমটাকে তুলে দেওয়া হয়, কিন্তু এই সিস্টেমটা স্টিল নাও আছে। রাষ্ট্রপতি কিন্তু 12 জন মেম্বারকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। তো এই যে লোকসভা, এখানে আমি দেখতে পেলাম 552টা সিট, আর এখানে দেখলাম কত হচ্ছে 250 সিট। তাহলে এরা হচ্ছে এমপি, এরাও এমপি, এরা রাজ্যসভার, এরা লোকসভার। তাহলে টোটাল কত হচ্ছে 552, 250, 802 জন। ঠিক আছে, এই 802 জন হচ্ছে টোটাল মেম্বার, এমপি, টোটাল এমপি। এরপর আসছি যে প্রেসিডেন্ট ইলেকশন কীভাবে হয়, এই ফিগারটা মাথায় রাখতে হবে। ধরে নাও এই 2022-এ হয়েছে, তার মানে 2027-এ আবার রাষ্ট্রপতি নির্বাচন হবেন। 2027 ইলেকশনটাকে আমি বলছি। ধরো এখানে ক্যান্ডিডেট এ দাঁড়িয়েছে,
রাষ্ট্রপতি নির্বাচনে, ক্যান্ডিডেট বি দাঁড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে, ক্যান্ডিডেট সি দাঁড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে। তাহলে এদেরকে তো একটা ভোট পেতে হবে জয়লাভ করার জন্য। সেই ভোটটা কীভাবে হচ্ছে আমি ওটা দেখাচ্ছি, প্রসেসটা কী। প্রথমে হচ্ছে যে এমএলএ, এই একটা কনসেপ্ট রাখতে হবে। এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই যে এমএলএ আছে, এই এমএলএদের ভোট আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে কাজে লাগে। যেমন এমএলএরা ভোট দেয়, আমরা তাদেরকে ভোট দিই, আমরা এমএলএকে ভোট দিই বিধানসভা নির্বাচনে, এমএলএকে আমরা জয়লাভ করাই, সেই এমএলএ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। আর কে করে? এমপি করে। তাহলে এই এমএলএ আর এই এমপি এদের সম্মিলিত ভোটে নির্বাচিত হয় একজন প্রেসিডেন্ট। কীভাবে হয়? এমএলএ প্রত্যেকটা স্টেটের, আমাদের এখন কতগুলো স্টেট আছে? 28 স্টেটের প্রত্যেকটা এক একটা স্টেটের এক একটা নাম্বার অফ সিট অ্যালোকেটেড ইন নিজের অ্যাসেম্বলিতে। ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে কত আছে অ্যাসেম্বলিতে? আমাদের 294টা আছে ওয়েস্ট বেঙ্গলে, 294টা এমএলএ। আচ্ছা, সব থেকে বড় কোন রাজ্যের বেশি এমএলএ আছে? ইউপিতে সবচেয়ে বেশি এমএলএ আছে 402 জনের মতন, 402 জন এমএলএ। আর সবচেয়ে কম আছে সিকিমে 32 মতো এমএলএ আছে। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগে এই জিনিসগুলো। রাষ্ট্রপতি নির্বাচন, হ্যাঁ, রাষ্ট্রপতির কথা সংবিধানে কোন আর্টিকেলে বলা হয়েছে 52 থেকে 62। তারপরে সবচেয়ে বেশি এমএলএ কোথায় আছে, তারপরে আসতে পারে নাম্বার অফ লোকসভা ক্যান্ডিডেট সংখ্যা কত হয়, রাজ্যসভার কতজন ক্যান্ডিডেট হয়। হ্যাঁ, ওই একটা কোশ্চেন বললাম যেটা, যে দুজন লোকসভায় রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন দুজনকে, সেটা কিন্তু 100 করে 2019 অ্যামেন্ডমেন্ট করে এটাকে বাদ দিতে হয়েছে। এটা কোশ্চেন আসতে পারে যে এটা কোন সাল থেকে এটাকে বাদ দিতে হয়েছে, বা এটা এখন আছে কিনা। এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব কাজে লাগবে। তাহলে আমরা এখন দেখবো যে রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হচ্ছে। আমি ওয়েস্ট বেঙ্গলে আমরা বিলং করি, তো ওয়েস্ট বেঙ্গলে ফিগার 294। এখন জানতে হবে যে ভ্যালু অফ দ্য ভোট, ধরো ভ্যালু অফ ভোট ফর এমএলএ, ফর ইচ এমএলএ। একজন এমএলএ ভোটের ভ্যালুটা কীভাবে বের করতে হয়। সাপোজ ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন কত? আমি ধরছি রাফলি 10 করোড়। তাহলে ভ্যালু অফ ভোট ফর ইচ এমএলএ এটা কি হবে? প্রথমে দিতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যালু অফ ভোট যেটা, সেটা হবে যে পপুলেশন সংখ্যাটা কত। তো 10 করোড়, আমি ধরলাম 10 করোড়টাকে এক্স, তাহলে এক্স হলো। এক্সের পর আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের এমএলএ কতজন আছেন। 294, আগেই বললাম 294, আর এর সাথে 1/1000 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হলো ভ্যালু অফ ভোট ফর ইচ এমএলএ। একজন এমএলএর ভোটের ভ্যালুটা কত, এটা যা হবে সেটা একটা সংখ্যা বেরোলো, আমি ধরে নিলাম এটা বেরোলো এম। সাপোজ এটা এম, তাহলে একজন এমএলএ যদি এম সংখ্যক ভোট বেরোয়, তাহলে ভ্যালু অফ ভোট ফর অল এমএলএ কত হবে? নিশ্চয়ই এটা মাল্টিপ্লাই হবে, এম ইন্টু 294 জন। এটা এই ভ্যালুটা বেরোলো, এম ইন্টু 294, এই ভ্যালুটা বেরোলো। বুঝা যাচ্ছে? অল এমএলএ ভ্যালুটা কিন্তু এখানে অল এমএলএ। তাহলে এই পশ্চিমবঙ্গ আমরা যে ক্যালকুলেশনটা করছি 10 করোড় জনসংখ্যা বেস করে, এরকম করে আমাদের তাহলে 28টা রাজ্য আছে। এই 28টা রাজ্যর, এই 28টা স্টেটের 28 স্টেটস,
28টা আছে, তাহলে প্রত্যেকটা এভাবে বের করতে হবে। আমি তো শুধু একটা বের করলাম, জাস্ট ওয়েস্ট বেঙ্গলটা বের করলাম, তাহলে 28টা স্টেটের বের করতে হবে। সেটা ধরে নাও ওয়াই হলো, ধরো সেটা ওয়াই হলো 20 স্টেট ওয়াই। আমি এই সংখ্যাটা পেলাম, ওয়াই সংখ্যাটা। এইভাবে ক্যালকুলেশন করে আমি যেভাবে করেছি, পপুলেশন, এটা হচ্ছে এক্স হচ্ছে পপুলেশন অফ দ্য স্টেট, পপুলেশন অফ দ্য স্টেট বাই 294 নাম্বার অফ, এটা হচ্ছে নাম্বার অফ এমএলএ, কতগুলো এমএলএ আছে ওই স্টেটের, নাম্বার অফ এমএলএ ইন্টু 1/1000, আমি সেটা একটা পেয়েছিলাম, ধরলাম এম। এরপর যেহেতু 294 জন এমএলএ আছে পশ্চিমবঙ্গে, সেই জন্য এর সঙ্গে 294 মাল্টিপ্লাই হয়ে গেল, তার টোটাল এমএলএ পশ্চিমবঙ্গের এমএলএতে টোটাল ভোটের ভ্যালুটা এটা। তাহলে এরকম করে 28 স্টেট আছে, 28 স্টেটের আমি ভ্যালু বার করে সেটা পেয়েছি ওয়াই। এটা গেল এমএলএদের ব্যাপার, এটা এমএলএদের ব্যাপার হলো। এমপি আসছি, এমপি কতগুলো এমপি আছে একটু আগে আমরা দেখলাম, 550, ধরো রাফলি একটা বলছি 550, আর এদিকে 250, কতগুলো হলো 800 হলো তো। তাহলে আমাকে যখন ক্যালকুলেশন করতে হবে এই যেভাবে আমরা এমএলএটা বের করেছিলাম সেভাবে আমরা এমপিটা বের করবো। তাহলে আমাদের যখন এমএলএ বের করেছিলাম সেখানে একটা পপুলেশন ধরা হয়েছিল, এই যে সেই রাজ্যের পপুলেশনটা কত। এইগুলো করতে করতে আমি যখন 28 পেলাম স্টেটের ক্যালকুলেশন ওয়াই পেয়েছি, 21-এ আমি ক্যালকুলেশনটা ওয়াই পেয়েছি। তাহলে এখানে হবে ঠিক একইভাবে ভ্যালু অফ ভোট ফর ইচ এমপি, একজন এমপি ভ্যালু কত, ইচ এমপি ওয়াই, পপুলেশনটা এই যে ফিগারটা আসবে ওয়াই বাই কতজন আছে এদের 800, বোঝা যাচ্ছে, এদের 800 আছে। তাহলে এই 800, এটা একটা ফিগার বেরোলো, এই একটা ফিগার বেরোলো, একজন এমপির ভোটের ভ্যালু বেরোলো, এটা একজন এমপির ভোটের ভ্যালু বেরোলো। তাহলে এরকম করে আমার যদি অল এমপি ভ্যালু অফ ভোট ফর অল এমপি বের করি, অল এমপি, তাহলে আমি ধরে নিলাম এটার সমান, ধরো পি, এটা সমান পি, তাহলে পি ইন্টু 800, তাহলে 800 পি, তাহলে এই একটা ফিগার বেরোলো। অল এমএলএ, অল এমপি, এগুলো হচ্ছে অল এমপির ফিগার, অল এমপির ফিগার। আর এটা পেয়েছিলাম অল এমএলএর ফিগার, এই যে ফিগারটা পেয়েছিলাম আমি অল এমএলএ, আর এটা হচ্ছে অল এমপি। তাহলে আমার ভ্যালু অফ দ্য ভোট বেরোলো কত, ভ্যালু অফ দ্য ভোট কত বেরোলো, তাহলে এই সংখ্যাটা এম ইন্টু 294 প্লাস এইটা পি ইন্টু 80, এটা হচ্ছে ভোট, ভ্যালু অফ দ্য ভোট, এটা পেলাম। ঠিক আছে, এরপর একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় কোটা, এটা আমি মুছে দিচ্ছি। কোটা, ধরো কোটা বলে একটা টার্ম আছে, সেটা কি না, ধরো একজন প্রার্থী এখানে যে ছিল এর আচ্ছা, এটা ধরো এটা 1,00,000 ভোট পেয়েছে, ঠিক আছে, 1,00,000 ভোট পেয়েছে। তাহলে কোটা মানে হচ্ছে এই ভোটটা ভ্যালুটা বাই 2 + 1, তাহলে এটা কত হবে 50,000 ইন্টু 5, এই ফ্র্যাকশন পার্টটাকে ইগনোর করবে, তাহলে 50,000 + 1, তাহলে 51,000 ভোট পেতে হবে জয়লাভ করার জন্য। এটা হচ্ছে কোটার কনসেপ্ট। আর কিভাবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট ভ্যালু বেরোয় এমএলএ এমপি, সেটা আমি দেখালাম। এটা করার পরে আমাদেরকে কোটার মাধ্যমে নির্বাচন করে দেখতে হবে রাষ্ট্রপতি তিনি তার ফেভারে কতজন ভোট দিয়েছেন, তারপর রাষ্ট্রপতি নির্বাচন হবে।
এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্যালকুলেশন। এটা কিন্তু পরীক্ষায় আসে না, যেটা পরীক্ষায় আসে এটা জেনে রাখা ভালো। যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে যে এই যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 52 থেকে 62 এর কথা বলছি, এই আর্টিকেল 52 থেকে 62 এই যে প্রেসিডেন্ট, ইনার হাতে ঠিক কী কী ক্ষমতা আছে। যদি আমরা প্রথমেই বলি এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লেজিসলেটিভ পাওয়ার্স, আর্টিকেল কত বলছে? 53 বলছে লেজিসলেটিভ পাওয়ারের কথা। 2 অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স, ফিনান্সিয়াল পাওয়ার্স, আর কি আসছে? জুডিশিয়ারি পাওয়ার্স, আর কি আসছে? ডিপ্লোম্যাটিক পাওয়ার, আর কি আসছে? ডিপ্লোম্যাটিক পাওয়ার, ফিনান্সিয়াল, জুডিশিয়ারি, ডিপ্লোম্যাটিক, এমার্জেন্সি পাওয়ার, আর কি আসছে এর সাথে? এক্সিকিউটিভ, ফিনান্সিয়াল, জুডিশিয়ারি, ডিপ্লোম্যাটিক। আচ্ছা, ওই মিলিটারি পাওয়ার, আর একটা আছে, একটা কি আছে? ফিনান্সিয়াল হলো, জুডিশিয়ারি, ডিপ্লোম্যাটিক, এমার্জেন্সি, মিলিটারি। আচ্ছা, এরকম করে আরো আছে। ভেটো পাওয়ার আছে, ঠিক আছে। তারপরে অর্ডিন্যান্স পাওয়ার আছে। এই লেজিসলেটিভ পাওয়ার, এই যে এতগুলো পাওয়ার আমাদের প্রেসিডেন্টের হাতে আছে, লেজিসলেটিভ পাওয়ার মানে হচ্ছে যে তিনি অনেককে রিক্রুট করেন। যেমন হচ্ছে ক্যাগ, কম্পিউটার অফ অডিটর অ্যান্ড জেনারেল, চিফ ইলেকশন কমিশনার ইসি, ঠিক আছে। তারপরে ইউপিএসসি মেম্বারদের তিনি ইয়ে করেন। তারপরে বিভিন্ন ন্যাশনাল কমিশনগুলো তিনি ঠিক তার পারমিশনই হয়। ন্যাশনাল কমিশন, এসসি এসটি ওবিসি এদের যে কমিশন, এ ব্যাপারটা তিনি দেখেন। এরকমভাবে তিনি গভর্নর রিক্রুটমেন্ট করেন। তারপরে তিনি চিফ জাস্টিস, ঠিক আছে, চিফ জাস্টিসকে তিনি রিক্রুট করেন, ঠিক আছে। এটা হচ্ছে তার লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে পড়ছে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের মধ্যে কি পড়ছে? অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তিনি লোকসভা ভেঙে দিতে পারেন, তবে ইচ্ছা মতো নয়। তিনি অবশ্যই ক্যাবিনেটের সুপারিশে তিনি লোকসভা ভেঙে দিতে পারেন। এই পাওয়ারটা একমাত্র প্রেসিডেন্টের হাতে আছে। তিনি সামন পাঠাতে পারেন, কাউকে কিছু দরকার পড়লে তিনি সামন পাঠাতে পারেন। তারপর তিনি লোকসভা সামন, তারপরে তিনি ইলেকশন কমিশনারকে তিনি জিজ্ঞেস করতে পারেন কোনো ক্যান্ডিডেটের যদি কোনো ইলেকশনের ব্যাপারে কোনো প্রবলেম থাকে, তাহলে তিনি ইলেকশন কমিশনারের কাছে জানতে পারবেন। তারপরে তিনি কি করেন? বাজেট, তিনি বাজেট, তার একটা মুখ্য ভূমিকা থাকে। পার্লামেন্টে পেশ করার আগে তার কাছ থেকে একটা সাইন করে নেওয়ার একটা ব্যাপার থাকে বাজেট। এগুলো হচ্ছে তার পাওয়ার। এরপর আসছি ফিনান্সিয়াল পাওয়ারে তিনি 5 বছর অন্তর ফাইন্যান্স কমিশন বসান। এভরি 5 ইয়ার্স ফাইন্যান্স কমিশন তিনি গঠন করেন। কন্টিজেন্ট ফান্ড বলে একটা ফান্ড আছে, যে ফান্ডের ক্ষমতাটা বা দেখাশোনাটা রাষ্ট্রপতি করেন। তারপরে বাজেটের কথা বললাম, এখানেও যেহেতু ফাইন্যান্সের ম্যাটার, সেজন্য বাজেটের মুখ্য ভূমিকা গ্রহণ করেন। তারপরে যে কোনো বিলে তিনি সাইন করার, বিলে যতক্ষণ না তিনি সাইন করছেন সেটা আইনে পরিণত হয় না, সেটা সবাই জানো। এগুলো হচ্ছে ফাইন্যান্স কমিশন। জুডিশিয়ারি পাওয়ার কি? জুডিশিয়ারি হচ্ছে যে প্যারডন, এই বলে না রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা রাষ্ট্রপতির কাছে, হয়তো কারো ফাঁসি আদেশ হয়েছে, সেই ফাঁসি আদেশটা তিনি রাষ্ট্রপতির কাছে যদি প্রাণ ভিক্ষা করেন, রাষ্ট্রপতি যদি মনে করেন, তিনি কিন্তু সেই ফাঁসি অর্ডারটা কিন্তু
রোধ করে দিতে পারেন। তো 72 এটা কিন্তু 72 আর্টিকেল, ওটা মাথায় রাখতে হবে। 72 আর্টিকেলে আমাদের ফাঁসি। এখানে অনেক ধরনের রাষ্ট্রপতি অনেক ধরনের অনেকভাবে তিনি ক্ষমা করতে পারেন। যেমন আছে রেমিশন বলে একটা টার্ম আছে, রেমিশন, রেসপাইট, তারপর আছে রিপ্রিভ। এই রেমিশন মানে যে তিনি রিডিউস করতে পারেন, রিডিউস। ধরো কাউকে তার একটা বড় শাস্তি হয়েছে, ঠিক আছে, বিশাল বড় একটা লং টার্ম শাস্তি হয়েছে, তার 20 বছর জেলে গেছে, তিনি এটা কমিয়ে 15 বছর করতে পারেন, রিডিউস করতে পারেন তিনি। এটাকে বলা হয় রেমিশন। রেসপাইট মানে কি হচ্ছে, তিনি এটাকে লেসার করতে পারেন। ধরো লঘু পাপে গুরু শাস্তি হয়ে গেছে, একটা অন্য শাস্তি দিয়ে ফেলেছে বিশাল বড়, যারা বিচার করেছেন, তো তিনি পাওয়ার আছে সেই শাস্তিটাকে একটু লেস করে দেখানোর একটা পাওয়ার আছে। রিপ্রিভ মানে তিনি হোল্ড করতে পারেন, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ঠিক আছে, তিনি ফাঁসির অর্ডারটাকে তিনি হোল্ড করতে পারেন, তবে সেটা সার্টেন টাইমের মধ্যে, বেশি দিন তিনি হোল্ড করতে পারেন না। একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় পর তিনি হোল্ড করতে পারেন। এই ক্ষমতাটা একমাত্র আমাদের প্রেসিডেন্টের হাতেই আছে। এরপর আসছি ডিপ্লোম্যাটিক পাওয়ার। ডিপ্লোম্যাটিক পাওয়ার মানে কি, ইন্টারন্যাশনাল ফোরামে ধরো যা কিছু আলোচনা হবে, ইন্টারন্যাশনাল ফোরামে যা কিছু আলোচনা হবে, সব সেগুলো কিন্তু সব আমাদের প্রেসিডেন্টেই নাম হবে। আমরা যদি কোনো ইন্টারন্যাশনালে কোনো ভালো জায়গায় যাই, তো সেখানে কিন্তু আমাদের অন বিহাফ অফ আওয়ার প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন আমাদের গার্জেন। অ্যাকচুয়ালি যেমন ফ্যামিলির গার্জেন হয়, তিনি আমাদের ইন্ডিয়ার গার্জেন, তিনি প্রেসিডেন্ট, তার নাম অনুসারে হবে ইন্টারন্যাশনাল ফোরামে। হয়তো টেরিটরি নিয়ে, সীমানা নিয়ে কোনো কিছু ব্যাপার হচ্ছে, তো সেই সব ব্যাপারগুলো যা কিছু হবে কিন্তু তার রেকমেন্ডেশনে হবে এবং তার নাম নিয়ে হবে। যেহেতু তিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন মানে আমাদের হেড, আমাদের কান্ট্রি হেড, সেই জন্য এটা বলা ডিপ্লোম্যাটিক পাওয়ার। ইমার্জেন্সি পাওয়ার কি, ইমার্জেন্সি পাওয়ার তো জানো, তিনখানা ইমার্জেন্সি আছে। তিনখানা ইমার্জেন্সির মধ্যে একটা হচ্ছে কি ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল কত 352 আর্টিকেল। এটা কি প্রেসিডেন্ট রুল 356 আর 365 প্রেসিডেন্ট রুল। এই দেখবে আমাদের পশ্চিমবঙ্গে মাঝে মাঝে এই একটা কনসেপ্ট আছে, মাঝে মাঝে বলে না প্রেসিডেন্ট রুল অনেক জায়গায় হয়েছে, সেটা কোনো ব্যাপার না। আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটা কত, এটা হচ্ছে 360। তাহলে আমাদের যে তিন ধরনের ইমার্জেন্সি কথা সংবিধানে বলা আছে, ন্যাশনাল ইমার্জেন্সি 352-তে বলা আছে, প্রেসিডেন্সিয়াল রুল 365 অ্যান্ড 356, আর হচ্ছে তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি 360। আচ্ছা একটা জিনিস বলো তো, যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের দেশে কবার হয়েছে এখনো পর্যন্ত? তিনবার হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। 1962-তে হয়েছিল চায়নার সঙ্গে যুদ্ধতে, 1971 হয়েছিল পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধ, আর 1962-71-76 সম্ভবত, এটা ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্য হয়েছিল, দেশের অন্তর্বর্তীকালীন কিছু প্রবলেম হওয়ার জন্য এটা হয়েছিল। 71 কার্গিল যুদ্ধ, 62 ইন্দো চায়না ওয়ার। এই আমাদের তিনবার আমাদের এটা একটা কোশ্চেন আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যে প্রেসিডেন্ট এখনো পর্যন্ত কবা ইমার্জেন্সি হয়েছে, বা 1962 সালে কি ধরনের এমার্জেন্সি হয়েছিল। হ্যাঁ, এই তিনবারই হয়েছিল, মনে রাখবে। প্রেসিডেন্ট রুল তো বহুবার হয়েছে বহু জায়গায়, সেটা নিয়ে সন্দেহ নয়। ফিনান্সিয়াল এমার্জেন্সি কবার হয়েছে? এখনো পর্যন্ত আমাদের দেশে ফিনান্সিয়াল এমার্জেন্সি কখনোই ডিক্লেয়ার হয়নি। এটা আমাদের দেশে এখনো পর্যন্ত টিল নাও আমাদের দেশে এটা হয়নি। তো এটা গেল ইমার্জেন্সি। মিলিটারি কি, চিফ অফ আর্মি, চিফ অফ নেভি, চিফ অফ আর্মি, চিফ অফ এয়ার, এদের যে হেড, এই যে চিফ, তাদেরকে কে রিক্রুট করেন? তাদেরকে প্রেসিডেন্ট রিক্রুট করেন, এবং তিনি হেড, তাদের হেড তিনি আবার প্রেসিডেন্ট। ভেটো পাওয়ারটা কি? ভেটো পাওয়ার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ভেটো পাওয়ার এটা সংবিধানে কত ধারায় বলা আছে? আর্টিকেলে 111 আর্টিকেল ভেটো পাওয়ার। সংবিধানের 111 আর্টিকেলে বলা আছে ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার মানে হচ্ছে, এই যে আমরা একটু আগে দেখছিলাম লোকসভা আর রাজ্যসভা, এই দুটো যে হাউস আছে, ধরো লোকসভা একটা বিল নিয়ে এলো, একটা এক্স বিল নিয়ে এলো, তো সেই বিলটা আনলেই তো আর আইনে পরিণত হবে না।
সেই বিলটা তাদের আবার অনেক ব্যাপার আছে, 1/3 একটা মেজরিটি চাই, সেই মেজরিটি পাস করে এটা এরা রাজ্যসভায় পাঠালো, রাজ্যসভা হয়তো আবার এখানে পাঠালো, পাঠিয়ে এরাও রাজি হয়ে গেল, ঠিক আছে। তো বিলটা আইনে কীভাবে পরিণত হবে, যদি এখানে প্রেসিডেন্ট বসে আছে, আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট বসে আছে, যতক্ষণ না তিনি এই বিলটা সাইন করবেন ততক্ষণ সেটা আইনে পরিণত হবে না। এই পাওয়ার, ধরো ভেটো পাওয়ারটা কি, প্রেসিডেন্টের কাছে এসছে, এদের কাছ থেকে প্রেসিডেন্ট টেবিলে এসছে, প্রেসিডেন্ট এলো বিলটা, প্রেসিডেন্ট তিনি পারলে সই করবেন, তিনি না পারলে সই করবেন না, তিনি এটাকে ফেরত পাঠাতে পারেন, তিনি হোল্ড করতে পারেন, ঠিক আছে। এই যে তার যে ক্ষমতা, এই যে তার পাওয়ার, এক্সট্রা পাওয়ার, চয়েস পাওয়ারটা, আমার চয়েস, আমি সই করতেও পারি, না করতে পারি, তবে সেটা কখনোই হয় না, গণতান্ত্রিক দেশে এটা হয় না, সবার ভালোর জন্য তিনি অবশ্যই সই করবেন বা করেন। তো এই যে পাওয়ারটা আমি ফেরত পাঠাতে পারি, আমি বলতে পারি তুই চেঞ্জ করো, আমি না, রাষ্ট্রপতি তিনি আবার কিছুদিন হোল্ড করতে পারেন, তাই এই যে পাওয়ারটা তাকে বলা হয় ভেটো পাওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 111 ভেটো পাওয়ারের কথা বলা আছে। আরেকটা কি আছে, অর্ডিন্যান্স মেকিং। অর্ডিন্যান্স হচ্ছে ওই একটা পার্লামেন্টে যখন কোনো অধিবেশন থাকে না, ধরো কোনো অধিবেশনই নেই, পার্লামেন্টে তো আমাদের অধিবেশন হয়, হ্যাঁ 4টে অধিবেশন হয়, সেই অধিবেশনে নেই, তখন তিনি একটা নিয়ম চালু করতে পারেন। একটা বিশাল কিছু একটা মানে ডিস্টারবেন্স হয়েছে বা কোনো একটা ইম্পর্টেন্ট দেশের জনগণের জন্য তিনি একটা আইন করে তিনি সেটা পার্লামেন্টের তিনি একটা নিয়ম চালু করতে পারেন, একটা নীতি, একটা অর্ডিন্যান্স তিনি চালু করতে পারেন, ঠিক আছে। এই পাওয়ারগুলো মোটামুটি প্রেসিডেন্টের হাতে থাকে, এগুলো একটু দেখে নিতে হবে। তো পরের দিনকে আমরা অন্য জিনিস আলোচনা করবো, হ্যাঁ, লোকসভা রাজ্যসভাটাকে আরও যদি জানতে চাও ওটাকে টপিক করে দেবো একটা। আজকে যেটা হলো প্রেসিডেন্ট পাওয়ার আর প্রেসিডেন্টের ইলেকশনটা কীভাবে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।